আচ্ছা, ওকে। যেটা বলতে চাচ্ছিলাম হলো এখন ডেরিভেটিভসের যে আমাদের সোয়াপের যে চ্যাপ্টারটা আছে, তো সোয়াপের চ্যাপ্টারের উপর আমাদের মেইনলি দুইটা জিনিসের দুই ধরনের সোয়াপ এগ্রিমেন্ট নিয়ে ফোকাস আছে। একটা হলো ইন্টারেস্ট রেট সোয়াপ, একটা হলো তোমার কারেন্সি সোয়াপ। ঠিক আছে? তো ইন্টারেস্ট রেট সোয়াপটা নিয়ে আমি আপাতত আলোচনা করব, কারেন্সি সোয়াপের উপর আলাদা একটা ভিডিও দিব। আপাতত এখন শুধু ইন্টারেস্ট সোয়াপ পোর্শনটা দেখাচ্ছি। ঠিক আছে? তো ইন্টারেস্ট সোয়াপ হলো, আচ্ছা আমি সোয়াপের কিছু বেসিক জিনিস আগে দেখাই, যেটা দিয়ে তোমার হয়তো প্রবলেম, হয়তো অনেক কিছু প্রবলেম না, কনফিউশন হতে পারে। আচ্ছা, এখন ধরো দুইটা পার্টির কথা চিন্তা করি আমরা, যে দুটো পার্টি, ধরো এ এবং বি বললাম। ঠিক আছে? এখন বিষয়টা কি, এর ধরো কারেন্টলি মনে করো একটা 5 বছরের লোন নিয়ে রাখছে। ঠিক আছে? সো রেটটা মেবি যে কোনো রেট হোক, আচ্ছা ফর এক্সাম্পল ধরো 4% রেটে সে লোন নিয়ে রাখছে। ঠিক আছে? 5 বছরের লোন নিয়ে রাখছে। এখন সে যদি লোন নিয়ে রাখে, তাহলে তাকে এই 5 বছর পরে ধরো ওই লোনের 6 মাস পর পর তাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, বা প্রতি বছরে তাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। তাহলে সে একটা ফিক্সড রেটে লোন নিয়ে রাখছে 4% রেটে, তাহলে ওই রেটে তাকে পেমেন্ট করতে হবে প্রতি 6 মাস পর পর। বা আর আরেকজন হয়তো একটা ভ্যারিয়েবল রেটে লোন নিয়ে রাখছে, সেটা হলো বি। সে নিয়ে রাখছে হয়তো লাইবোর প্লাস 0.6% রেটের লোন নিয়ে রাখছে। ঠিক আছে? এখন সে চাচ্ছে এটাকে ফিক্সড রেটে কনভার্ট করতে, আবার যে ভ্যারিয়েবল রেটে যে ফিক্সড রেটে লোন নিয়ে রাখছে সে হয়তো ভ্যারিয়েবল রেটে কনভার্ট করতে চাচ্ছে। এরকম দুইটা অপোজিট ইন্টারেস্টের পার্টি যদি থাকে, তো এদের মধ্যে একটা সোয়াপ ট্রানজাকশন করানো পসিবল, যার মাধ্যমে এর যে নেট পেমেন্টটা, এই 4% সে কি ইন্টারেস্ট পেমেন্ট করতেছে, তাই না? সো এই নেট পেমেন্টটা তার এখন কিসে আছে, তার পেমেন্টটা এখন হিসেব করলে -4%। ঠিক আছে? বাট তার যে পেমেন্টের যে পার্সেন্টেজটা, এটা নেট যে পেমেন্টটা, এটা আমি একটা ফিক্স থেকে একটা ভ্যারিয়েবল রেটে নিয়ে আসা পসিবল, আর ওর ভ্যারিয়েবল থেকে ফিক্সড রেটে নিয়ে আসা পসিবল। ঠিক আছে? এখন বিভিন্ন কারণে হইতে পারে যে ওর কাছে ফিক্সড রেট আছে, যার কারণে বাট ও চাচ্ছে ভ্যারিয়েবল রেট। ঠিক আছে? ফর এক্সাম্পল তাকে তো ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, এখন সে হয়তো এক্সপেক্ট করতেছে, হয়তো লোন সে নিয়ে ফেলছে, বাট এখন সে তো এক্সপেক্ট করতেছে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কমবে, এ এক্সপেক্ট করতেছে। তাহলে ও চাবে যে ভ্যারিয়েবল রেট নিতে, কারণ ভ্যারিয়েবল রেট নিলে তাহলে ভবিষ্যতে যদি ইন্টারেস্ট কমে, তাহলে ওকে কম ইন্টারেস্ট পেমেন্ট দিতে হবে। তাহলে হয়তো আগামী 6 মাস পর যদি অ্যাটলিস্ট কম না দিতে পারে, তাহলে পরের 6 মাস বা এবার প্রতি 6 মাস পর পর যে পেমেন্ট করার লাগতেছে, তাহলে ভবিষ্যতে যদি ইন্টারেস্ট রেট আরো কমে, তাহলে ফিউচার পেমেন্ট গুলো তার আরো কম করার লাগতেছে। তো সেজন্য সে কি চাবে, যে একটা ভ্যারিয়েবল রেট চাচ্ছে। বিয়ের ক্ষেত্রে হয়তো উল্টা, বি হয়তো এক্সপেক্ট করতেছে যে উম, হ্যাঁ, বি হয়তো এক্সপেক্ট করতেছে যে যে মানে একটা ফিক্সড বি এক্সপেক্ট, কি বলতেছি, হ্যাঁ বি হয়তো এক্সপেক্ট করতেছে যে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট বাড়বে। তাহলে ও যদি ভ্যারিয়েবল রেটে পেমেন্ট করতে থাকে, তাহলে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট বাড়লে তখন তাকে বেশি ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ঠিক আছে? মার্কেটে ইন্টারেস্ট রেট সে এক্সপেক্ট করতেছে ভবিষ্যতে বাড়বে, তো সে হয়তো একটা ফিক্সড রেট চাবে। তো দুইটা অপোজিট ইন্টারেস্টের পার্টি যখন এরকম থাকবে, যে একজন এক্সপেক্ট করতেছে ইন্টারেস্ট রেট বাড়বে, একজন কমবে এক্সপেক্ট করতেছে, বা একজন এক্সপেক্ট করতেছে হলো তোমার না, একজন ফিক্সড রেট চাচ্ছে, একজন ভ্যারিয়েবল রেট চাচ্ছে, তো তখন তাদের মধ্যে একটা সোয়াপ ট্রানজাকশন করে দেওয়া পসিবল, যেটার মধ্যে উভয় নেট পেমেন্টটা তোমার ইয়ে সোয়াপ হয়ে যাবে আর কি, ভ্যারিয়েবলটা ফিক্সড হয়ে যাবে, ফিক্সড ইয়ে হয়ে যাবে। ফর এক্সাম্পল ও হয়তো ওকে, ধরো মাঝখানে কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট নাই, ওকে দিচ্ছে লাইবো, আর ওকে দিচ্ছে হয়তো কোনো একটা রেট, ধরো 3% দিচ্ছে।
তাহলে এখন আমি যদি এর নেট পেমেন্ট বের করতে চাই, যে কোনো জিনিসটা দেখবা যে কেমন নেট পেমেন্ট বের করে, এটা কঠিন কিছু না। এর যখন নেট পেমেন্ট বের করতে চাচ্ছি, আমি দেখো এই অ্যারো চিহ্নটা এসে এর কাছে ঢুকতেছে, আর এটা এ থেকে বের হচ্ছে, এটাও এ থেকে বের হচ্ছে, তাহলে এর যে পেমেন্ট 4% হলো এর আউটফ্লো, 4% আউটফ্লো এর, ঠিক আছে। আবার হলো তোমার এল যেটা, সেটাও এর জন্য আউটফ্লো, মানে লাইবোর, সেটাও এর জন্য আউটফ্লো। আবার 3% যেটা, সেটা এর জন্য ইনফ্লো, কারণ এটা আসতেছে এর কাছে। তো তাহলে তার নেট যে পেমেন্টটা, সেটা কি হচ্ছে -4 + 3, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে হলো তোমার মাইনাস ব্র্যাকেটে লাইবোর +1%। ঠিক আছে, এখন দেখো এর যে পেমেন্টটা ছিল, এর আগে যদি সোয়াপ ট্রানজাকশন ছাড়া তার পেমেন্ট ছিল 4%, যেটা একটা ফিক্সড রেট ছিল, এখন এটা কিন্তু একটা ভ্যারিয়েবল রেটে কনভার্ট হয়ে গেছে, তার নেট পেমেন্ট দাঁড়াচ্ছে হলো মাইনাস লাইবোর +1%। একইভাবে ওরটাও কিন্তু সোয়াপ হয়ে গেছে, ওরটা একটা ফিক্সড রেটে কনভার্ট হয়ে গেছে বিয়েরটা, ঠিক আছে। এখন বি এরটা যদি আমি বি এর নেট পেমেন্ট ক্যালকুলেট করতে চাই, তো বি এর জন্য আমার এটা আউটফ্লো, এটাও আউটফ্লো, ঠিক আছে। তাহলে আমার এখানে এই দুইটার আগে আমি মাইনাস বসাইতে হবে, মাইনাস এল, যদি এটার আগে মাইনাস বসাই তো দুইটা সাইন নেগেটিভ হয়ে যাবে আমার, ঠিক আছে। আর এটা মাইনাস 3%, ঠিক আছে। আর লাইবর সে পাচ্ছে, ঠিক আছে, তাহলে যোগ হবে এল। সো আলটিমেটলি এই লাইবর কাটা দাঁড়াচ্ছে হলো ওভারঅল -3.6, মানে তাকে 3.6%, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে তার পেমেন্ট করতে হবে আর কি, এটা আউটফ্লো, ঠিক আছে। সো মাইনাস চিহ্ন দেখে বদল হওয়ার কিছু না, মাইনাস চিহ্ন মানে তাকে আউটফ্লো এটা, ঠিক আছে। তাহলে 3.6% তার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো তার যে পেমেন্টটা, এটা ছিল একটা ভ্যারিয়েবল রেট, সেটা একটা ফিক্সড রেটে কনভার্ট হয়ে গেছে। এখন ও চাচ্ছে একটা, মানে ও তার ফিক্সড রেটকে ভ্যারিয়েবল রেটে কনভার্ট করতে চাচ্ছে, আবার বিও ধরো ভ্যারিয়েবল রেটেই কনভার্ট করতে চাচ্ছে তার ফিক্সড রেট বা কিছু, মানে সেম পরিমাণ কাউন্টার পার্টি তো নাও থাকতে পারে। মনে করে মার্কেটে হয়তো একজন আছে যে ভ্যারিয়েবল রেটকে ফিক্সড রেটে কনভার্ট করতে চাচ্ছে, বাট ফিক্সড রেটকে ভ্যারিয়েবল রেটে কনভার্ট করতে চাচ্ছে, এরকম লোক মার্কেটে দুইজন আছে। তো তাদের মধ্যে, মানে তাদের মধ্যে অ্যাকচুয়ালি সোয়াপ ট্রানজাকশনটা হবে কেমনে, এই জন্য অ্যাকচুয়ালি এদের ডিরেক্টলি অ্যাকচুয়ালি সোয়াপ ট্রানজাকশনটা হয় না। সোয়াপ ট্রানজাকশনটা হয় মাঝখানে একটা পার্টি থাকে, ঠিক আছে, মাঝখানে আরেকটা পার্টি থাকে, সেটা হলো একটা কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থাকে, ঠিক আছে। সো তার মাধ্যমে ট্রানজাকশনটা হয়। সো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি এখানে একটা মার্কেট, মানে বেসিক্যালি যে কাজটা করতেছে সেটা হলো মার্কেট মেকারের কাজ করতেছে। সে তোমার যদি কোনো ডিমান্ড যদি কম থাকে, তাহলে সে কিনে ডিমান্ডটাকে সমান করে দিবে, সাপ্লাই কম থাকলে সে বিক্রি করে সাপ্লাইটাকে ডিমান্ডের সমান করে দিবে, ঠিক আছে। তো আলটিমেটলি এখন জিনিসটা এইভাবেই চিন্তা করবে, ধরো এটা এখন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটে যে আসতেছে এই জিনিসটাতে, ওটা এমরানে যাচ্ছে না, ওরও একটা প্রফিট থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেট পেমেন্ট কেমনে বের করে সেটা দেখাই দিচ্ছে। তাহলে এর পেমেন্ট বি, একইভাবে তুমি এভাবেও নেট পেমেন্ট বের করতে পারবা একই সময়। এখানে হলো তোমার এটা লাইব্রেরি দিলাম, এটা লাইব্রেরি রাখলাম, এটা 4.4, এটা 4.3 দিলাম, মানে পার্সেন্টেজ আর কি। তো এখনো তুমি চাইলে এ এবং বি এর নেট পেমেন্ট ক্যালকুলেট করে নিতে পারবা, এটা একই, মানে ভ্যালু ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাবে, বাট তোমার এরটা তোমার একই জিনিস দেখতে পারবা যে একটা ভ্যারিয়েবল পেমেন্ট আসতেছে, বিতে একটা ফিক্সড পেমেন্ট আসতেছে, ঠিক আছে। তো এটা হলো একটা সোয়াপ ট্রানজাকশন, একটা ইন্টারেস্ট, আমি যেটা বলতেছিলাম যে ইন্টারেস্ট রেট সোয়াপ ট্রানজাকশন, ঠিক আছে। তো এখন ওকে, আচ্ছা, এখন যে বিষয়টা আমি দেখাইতে চাচ্ছিলাম, এটা নিয়ে তো আলাদা করে তেমন কিছু বলার নেই, যে আমি যেমন এটা দেখো কনভার্টিং এ লায়াবিলিটি, ঠিক আছে, যে আমি এখন যে এক্সাম্পলটা দেখাইছিলাম যে একটা লায়াবিলিটিকে সে ফিক্স রেট থেকে ফ্লোটিং রেট, ফ্লোটিং থেকে ফিক্সড, যেমন এখানে এর যে রেটটা ছিল সেটা ফিক্স ছিল, সে এর ফিক্সড রেটকে ফ্লোটিং রেটে করছে, তাহলে এর জন্য ওই ট্রানজাকশনটা লায়াবিলিটির ফিক্সড রেটকে ফ্লোটিং রেটে করছে, আর এটা হলো বি এর জন্য ট্রানজাকশনটা ফ্লোটিং রেটকে ফিক্সড রেটে নিছে। আর কনভার্টিং অ্যান ইনভেস্টমেন্ট ফ্রম
একই জিনিসটা তোমার অ্যাসেটের জন্য হতে পারে, লাইবিলিটির জন্য হতে পারে, অ্যাসেটের জন্য হতে পারে। অ্যাসেট থেকে কি আসে? ইনকাম। লাইবিলিটি থেকে তার পেমেন্ট করতে হয়, অ্যাসেট থেকে আসে ইনকাম। তো এই 4% তার ক্যাশ আউট। তো যদি এরকম হয়তো সে কোনো অ্যাসেটে কোনো অ্যাসেটে ইনভেস্টমেন্ট করে রাখছে, যে অ্যাসেট থেকে সে একটা ফিক্সড হার ইনকাম পাচ্ছে, আর বি কোনো অ্যাসেটে ইনভেস্টমেন্ট করে রাখছে, সে অ্যাসেট থেকে সে একটা ভ্যারিয়েবল হারে ইনকাম পাচ্ছে আর কি। ঠিক আছে, তো তখন এই জিনিসটা এখানে আর চিহ্নটা এইভাবে হইতো না, সাইনটা এরকম হয়ে যেত আর কি, আর এই সাইনটা তখন এইভাবে থাকতো না, এরকম হয়ে যেত। এখন যে বিষয়টা হয়তো সে তার ফিক্সড রেটকে ভ্যারিয়েবল রেটে কনভার্ট করতে চাচ্ছে, আবার ও হয়তো ভ্যারিয়েবল রেটকে ফিক্সড রেটে কনভার্ট করতে চাচ্ছে। সো উভয় ক্ষেত্রেই তাহলে সোয়াপ ট্রানজাকশনটা হয়, যে একটা হলো তোমার তোমার মানে ফিক্স, মেইন কথা ফিক্স কে ফ্লোটিং, এন্ড ফ্লোটিং কে ফিক্সড তুমি কনভার্ট করতে চাচ্ছ, সেটা তোমার জন্য ইনকাম কে করতে চাচ্ছ না এক্সপেন্স কে করতে চাচ্ছ, যেটাই হোক দুইটার জন্যই তোমার ট্রানজাকশন হয়, যে ইন্টারেস্ট রেট সোয়াপ ট্রানজাকশন হয়। ঠিক আছে, এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমি ভুলে গেছিলাম পরে কি বলতে চাচ্ছিলাম, খেয়াল করছে। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে আসছে, সে তো এমনি এমনি আসবে না। ঠিক আছে, এ এখানে আসতে চাচ্ছে কেন বুঝলাম, বি আসতে চাচ্ছে কেন বুঝলাম, বাট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যে আসলো, তারও তো নিশ্চয়ই একটা প্রফিট বা কিছু একটা থাকবে, যার কারণে সে এখানে আসতেছে, তাই না? মানে সে কোনো প্রফিট না থাকলে, বা ইভেন এ বি কেন ট্রানজাকশন করতেছে, সোয়াপে যাচ্ছে, সেইটা নিয়ে যে মেইন বিষয়টা, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হলো তোমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট। উভয় পার্টির একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটার কারণে তারা সোয়াপ ট্রানজাকশনে যাচ্ছে, এবং এর মধ্যে ওই যে লাভটা হচ্ছে, ওই লাভটা উভয় কোম্পানি তো শেয়ার করতেছে, একই সাথে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটও কিছু অংশ পাচ্ছে লাভের। ঠিক আছে, সো আলটিমেটলি তিনটা পার্টিরই কোনো না কোনো লাভ আছে দেখেই এই সোয়াপ ট্রানজাকশনটা হচ্ছে, ওইটা নিয়েই কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট, যেটা নিয়ে কিছুক্ষণ পর বলবো, বাট ছোটখাটো কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো আগে আমি ফিনিশ করে দিই। ঠিক আছে, সেই ফর এক্সাম্পল এইটা কত অ্যামাউন্টের উপর করা হয়েছে আমি একটু খেয়াল নাই, মিলিয়ন মিলিয়ন, তো ধরো 1 মিলিয়ন নাকি, আমি হিসাব করে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, যত অ্যামাউন্টের উপরই করা হোক, আমি অ্যাজিউম করে বলে নিচ্ছি, আমি ভুলে গেছি কতর উপর করছে, বইয়ে নিশ্চয়ই কন্টেক্স লেখা আছে, এই ধরো 100 মিলিয়নের উপর। ঠিক আছে, 100 মিলিয়ন অ্যামাউন্টের উপর তোমার এখানে করা হয়েছে। ঠিক আছে, ধরো 100 মিলিয়ন। ঠিক আছে, 100 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, একটা বিষয় বলি যে সোয়াপের ট্রানজাকশনটা ঘটে কিভাবে। সোয়াপে এই যে পার্সেন্টেজ গুলো বলতেছিলাম, ঠিক আছে, আমি বললাম যে এ এর নেট পেমেন্ট এত, তাহলে এর এত টাকা দিতে হবে, বি এর নেট পেমেন্ট এত। ঠিক আছে, 3.6 তো একটা পার্সেন্টেজ, অ্যাকচুয়ালি দিবেটা কি? ঠিক আছে, দিবে হলো টাকাটা। ঠিক আছে, টাকাটা কিসের উপর হয়? এ এবং বি এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা তো যখন মানে আলটিমেটলি তো তারা একটা সোয়াপ ট্রানজাকশন বা এগ্রিমেন্টের মাধ্যমে যাচ্ছে, যে ওকে আমরা একটা সোয়াপ এগ্রিমেন্ট করতেছি, যে ঠিক আছে আমাদের এটা হলো সোয়াপ এগ্রিমেন্ট, আমরা ধরো, আচ্ছা সোয়াপ এগ্রিমেন্টটা কিরকম হয় সেটা আগে বুঝাই। ঠিক আছে, সোয়াপ এগ্রিমেন্টটা হলো এরকম যে ধরো এ তো আর বি এর সাথে সোয়াপ এগ্রিমেন্ট করবে না, এ করবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে সোয়াপ এগ্রিমেন্ট। এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে সোয়াপ এগ্রিমেন্ট করলো যে ওকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমার কাছে ফিক্সড রেট আছে, আমি ওটাকে ভ্যারিয়েবল রেটে কনভার্ট করতে চাই, এখানে তোমার সাথে আমি একটা সোয়াপ এগ্রিমেন্ট করতেছি। আমাদের তোমার মধ্যে সোয়াপ এগ্রিমেন্টটা কি? এখন বিয়ের এই পাশটা ভুলে যাও, আমার আর তোমার মধ্যে সোয়াপ এগ্রিমেন্টটা কি? আমি তোমাকে 4%, মানে আমি তোমাকে লাইবর রেট দিব, তুমি আমাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বললো যে আমি তোমাকে 4.3% রেট দিব। ঠিক আছে, এখন মানে যদি এটাকে কনভার্ট করতে হয়, তাহলে এর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একটা ভ্যারিয়েবল রেট দিতে হবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একে একটা ফিক্সড রেট দিতে হবে। ঠিক আছে, তখন জিনিসটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, অত ডিটেইলে যাচ্ছি না কেমনে কনভার্ট হবে, এটা কাটাকাটি যায়, তোমার আলটিমেটলি ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একটা ভ্যারিয়েবল রেট দিতে হবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একে একটা ফিক্সড রেট দিতে হবে। তো তারা তাদের মধ্যে এগ্রিমেন্ট করলো যে আমি তোমাকে এত দিব, তুমি আমাকে এত দিবা। ঠিক আছে, এখন বিষয়টা হয় এরকম যে ধরো সোয়াপ এগ্রিমেন্টটা হচ্ছে একটা 3 বছরের এগ্রিমেন্ট। ঠিক আছে, 3 বছরের এগ্রিমেন্ট, প্রতি 6 মাস পর পর সোয়াপ ট্রানজাকশন হবে, অর্থাৎ কি, এ এবং বি এর এগ্রিমেন্টটা আপাতত আশেপাশে সবকিছু ভুলে যাও। ঠিক আছে, এটা ভুলে গেলাম। এটাই হলো তাদের দুজনের মধ্যে সোয়াপ। আরে বেশি করে ফেলছি, বেশি হয়ে গেছে। এটাই হলো তাদের দুজনের মধ্যে সোয়াপ এগ্রিমেন্ট। ঠিক আছে, এখন এ এবং বি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে, তো যেটা হবে যে তারা তাদের মধ্যে ধরো করছে একটা, আমরা 3 বছরের এগ্রিমেন্ট করছে, যে প্রতি 6 মাস পর পর সোয়াপের ট্রানজাকশনের পেমেন্ট গুলো হবে। তাহলে 3 বছরে যদি আমি এগ্রিমেন্ট করি, অর্থাৎ হলো এখানে 0 তোমার 1 2, ঠিক আছে, 0.5 এটাকে বলতে পারো।
এখানে 1.5 বসবে, এখানে 2.5 আর এখানে 3। তো টোটাল 6টা পেমেন্ট প্রতি 6 মাস পর পর কি হবে। তুমি এখন যদি এটা ধরো এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, প্রতি 6 মাস পর পর এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কোন রেট দিবে, লাইবর রেট দিবে, তাহলে -L হবে, ঠিক আছে, -L হবে। আর প্লাস হবে কি, প্রতি 6 মাস পর পর এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে 4.3% রেট দিবে, ঠিক আছে। এখন বোঝার চেষ্টা করো যে বিষয়টা অ্যাকচুয়ালি ঘটতেছে কিভাবে, ঠিক আছে। প্রথম 6 মাস পার হইলো, ঠিক আছে, যে 0.5 মান্থ পার হইলো, তো 5 পার হওয়ার পর তখন দেখবে যে আমি তোমাকে কোন লাইবর রেটটা দিব আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে কোন রেটটা দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 4.3% রেট দিবে বলছে, একটা ফিক্সড রেট। তাহলে এভরি 6 মান্থ পরে মার্কেটে লাইবর রেট যেটাই থাকুক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে দিবে 4.3% রেটে পেমেন্ট করবে। আর 6 মাস পর এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে লাইবর রেটে পেমেন্ট করবে। লাইবর রেটটা কোন রেট, 0.5 যখন মানে প্রথম 6 মাসে পেমেন্ট করবে 0.0-তে, ঠিক আছে। অর্থাৎ এই সময় যে লাইবর রেটটা ছিল, এই সময় যে লাইবর রেটটা ছিল, অর্থাৎ প্রতি 6 মাস পর পর হচ্ছে না, তাহলে 6 মাসের শুরুতে যে লাইবর রেটটা ছিল ওই লাইবর রেটটাই, ওই রেটে 6 মাস পরে তোমার এই রেটটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তাহলে ধরো এখানে তোমার রেট ছিল 2.2, ঠিক আছে, তাহলে 2.2 যদি হয় তাহলে 6 মাস পর যেটা হবে, 6 মাস পর এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে 2.2% রেটে পেমেন্ট করবে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে পেমেন্ট করবে 4.3% রেটে। তো এটা এর জন্য একটা ক্যাশ ইনফ্লো, আর লাইবর রেটটা হলো এর জন্য ক্যাশ আউটফ্লো। 0.5 ইয়ার পরে ধরো এখন মার্কেটের রেট হলো 2.6% লাইবর রেট, ঠিক আছে। তাহলে পরের 6 মাসের জন্য তো তোমার একটা পেমেন্ট হবে, সেই পেমেন্টটা কখন হবে, 1 বছর শেষে, ঠিক আছে। তো এই সময় যখন পেমেন্ট হবে তখনও একই বিষয়, তখনও তোমার আলটিমেটলি এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে লাইবর রেটটা দিবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে 4.3% রেটটা দিবে, ঠিক আছে। তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে দিচ্ছে 4.3% রেট, এ কোন রেট দিবে, লাইবর রেট মানে 6 মাসের শুরুতে যে লাইবর রেট ছিল 2.6%, তাহলে এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দিবে 2.6% রেটে লাইবর রেট, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এখানে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এর একটা লাভ হচ্ছে, ঠিক আছে। কিন্তু মনে করো এখানে যদি রেটটা 2. এখানে 2.2 ঠিকই ছিল, বাট এখানে যদি রেটটা ধরো 5%, ঠিক আছে, তাহলে এখানে তোমার দেখা যাচ্ছে এখানে -5 হবে, ঠিক আছে। তাহলে তখন -5, তাকে 5% পেমেন্ট করতে হচ্ছে, পাচ্ছে 4.3%। তাহলে এই টাইম পিরিয়ডে দেখা যাচ্ছে এর লাভ হচ্ছে, আবার এখানে হয়তো এর লস হচ্ছে, ঠিক আছে। তাহলে জিনিসটা কেমনে কাজ করতেছে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম যে এই যে রেট দিবে, এ বি কে এত রেট দিবে, মানে এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কে এত রেট দিবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে এত রেট দিবে, দুজনের মধ্যে অ্যাকচুয়ালি কি রেট আদান প্রদান হবে, আদান প্রদান তো হবে টাকাটা, তাহলে কোন রেটটা তাহলে কোন একটা অ্যামাউন্টের উপর অ্যাপ্লিকেবল হবে। ওই অ্যামাউন্টটা কন্ট্রাক্টের শুরুতে তারা কথা বলে নেয় যে আমরা এই অ্যামাউন্টের উপর আমরা সোয়াপ ট্রানজাকশনে যাচ্ছি, ঠিক আছে। সো এই অ্যামাউন্টটাকে বলা হয় নোশনাল অ্যামাউন্ট বা নোশনাল প্রিন্সিপাল অ্যামাউন্ট। নোশনাল অর্থ ধরে নিচ্ছে, ঠিক আছে। এখন ধরে নিচ্ছে 100 মিলিয়ন ধরে নিচ্ছে, ঠিক আছে। তাহলে যখন 6 মাস শেষ হবে, 6 মাস শেষে 100 মিলিয়নের উপর লাইবর রেট 100, ধরো 2.2% রেট, তাহলে 100 মিলিয়নের উপর 2.2% রেটে 2.2% রেটে তোমার এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে পে করবে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একে পে করবে 100 মিলিয়নের উপর 4.3% রেটে সে পে করবে, ঠিক আছে। এখানে রেটটা হবে অ্যাপ্লিকেবল 6 মাসের জন্য, যে রেট অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। মানে ইনটু 6 বাই, মানে ইয়ারলি রেট থাকলে ইনটু 6/12 দিয়ে তুমি 6 মাসই করে দিলে, যেহেতু এটা 6 মাস পিরিয়ড পর পর হচ্ছে তোমার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি এখানে যতটুকু বলছি অ্যাকচুয়াল জিনিসটার কাজটা এর চেয়েও কম হয়। আমি কি বলছি যে এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কে এত দিবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কে এত দিবে, অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটবে দুইবার দুজনকে দিবে না। মানে এখানে ধরো -5 প্লাস 4.3, তাহলে নেট পেমেন্টটা কত, এর জন্য নেট পেমেন্ট হলো মাইনাস এখানে হচ্ছে -0.7% মেবি, ঠিক আছে। তাহলে ওই পেমেন্টটাই অ্যাকচুয়ালি শুধু হবে যখন 1 বছর শেষ হবে। 1 বছর শেষে এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে পেমেন্ট করবে হলো 100 মিলিয়নের উপর 0.7% রেটে যে অ্যামাউন্ট আসে, ঠিক আছে। আবার এটা যদি তোমার পজিটিভ হইতো, ধরো +0.7% আসছে, তখন হইতো যে তোমার ওই সময়টা শেষে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একে তোমাকে এত রেটে পেমেন্টটা দিচ্ছে, ঠিক আছে।
তো এই হলো তোমার মোটামুটি একটা সোয়াপ ট্রানজাকশন যে কি হচ্ছে। এখন তাহলে বুঝতে পারছো যে প্রতি সময় পিরিয়ড পর পরে আমার নেটটা আমার লাগতেছে, এটা একটা জিনিস বুঝে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো এই যে তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে নিবা, তো এখন চিন্তা করো এটা 1 2 3 4 5 ধরো একটা 6 মাসের, সরি আমি যেরকম বলছি এটা 3 বছরের সোয়াপ ট্রানজাকশন, সোয়াপ এগ্রিমেন্ট বা ট্রানজাকশন, যেখানে আলটিমেটলি প্রতি 6 মাস পর পর তোমার পেমেন্ট গুলো হবে। ঠিক আছে, তো আলটিমেটলি ট্রানজাকশনটা মানে এগ্রিমেন্টটা এরকম যে 100 মিলিয়ন অ্যামাউন্টের উপর, এবং হলো ধরো তুমি তুমি কারোর সাথে ট্রানজাকশন করতেছো, তুমি হলো তুমি ধরো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে ট্রানজাকশন করতেছো, বা তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তুমি একজনের সাথে ট্রানজাকশন ধরো, এখন ধরো তুমি সেই ফর এক্সাম্পল আমি বললাম তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে ট্রানজাকশন করতেছো। ট্রানজাকশন চুক্তিটা হলো এরকম যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে লাইবর দিবে, তাহলে তোমার এখানে ক্যাশ ইনফ্লোটা হবে কিসের, ভ্যারিয়েবল রেটে, আর তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দিবা ফিক্সড রেট। ঠিক আছে, সেটা হয়তো 3% রেট। তাহলে এখানে যে বিষয়টা, তো এখানে যে বিষয়টা হচ্ছে, তাহলে দেখো যে তোমার এই যে এখন ট্রানজাকশনটা যে সময়টা টাইম পিরিয়ড যদি টানি, 3 বছরের টাইম পিরিয়ড, এটা হলো মার্চ 8 2016 থেকে মার্চ 2016 থেকে তোমার এটা হচ্ছে 2019-এর সেপ্টেম্বর মেবি, নাকি না 2019-এর মার্চ। ঠিক আছে, এক্স্যাক্টলি 3 বছর, 3 বছরে তোমার এখানে হচ্ছে তাই একটা চুক্তি। তাহলে এই 3 বছরের মধ্যে প্রতি 6 মাস পর পর এই তোমাদের মধ্যে ওই পেমেন্টটা ঘটবে। ঠিক আছে, তাহলে যখন প্রথম 6 মাস পার হবে, ওটা হলো সেপ্টেম্বর 2016, এই পিরিয়ডে তোমার কি হবে, এই পিরিয়ড শেষে তোমার ইনফ্লো হবে কি, তোমার এর জন্য চিন্তা করে, এর জন্য ইনফ্লো হবে লাইবর রেটটা। ঠিক আছে, কোন লাইবর রেট, 6 মাসের, এই 6 মাসের শুরুতে যে লাইবর রেটটা ছিল এই রেটটা হবে। ঠিক আছে, তাহলে তাহলে মার্চ 8-এ যে লাইবর রেটটা ছিল সেটা কত ছিল, 2.2% ছিল। এখানে দেওয়া আছে যে কোন সময় কি কি লাইবর রেট ছিল, 2.2% ছিল। তো এই 2.2% তোমার ওই অ্যাপ্লাই করে 6 মাসের জন্য অ্যাপ্লাই করছে, করে এই 1.1 মিলিয়ন আসছে ক্যাশ ইনফ্লো। আর ক্যাশ আউটফ্লো হলো তোমার এই 100 মিলিয়ন ইন্টু ফিক্সড রেট না 3%, তাহলে ইন্টু 3%, আর 6 মাসের জন্য, তো তাহলে ইন্টু 6/12 বা ইন্টু হাফ করলে তোমার 1.5 মিলিয়ন আসে। ঠিক আছে, তাহলে প্রতি 6 মাস পর পর সে 1.5 মিলিয়ন করে পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, ফিক্সড ক্যাশ আউটফ্লো এটা, আর এটা হচ্ছে তোমার ইনফ্লো। ঠিক আছে, তো এগুলো আমি প্রত্যেক 6 মাসে আমি আগের লাইবর রেটটা অ্যাপ্লাই করে বের করছি, মানে আমি না, মানে এভাবে বের করা হয়েছে। দেন হলো আলটিমেটলি নেট ক্যাশ ফ্লো কি, ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দিচ্ছে। ঠিক আছে, এখন ইনফ্লোতে লাইবর রেট আসবে নাকি আউটফ্লোতে লাইবর রেট আসবে, এটা তোমার কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এটা তো বুঝা যাচ্ছে। রেকর্ড কেটে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সোয়াপ ট্রানজাকশন কেমনে হয়, দুই পার্টির স্বার্থ কিভাবে, মানে দুই পার্টির জন্য নেট পেমেন্টটা কিভাবে ক্যালকুলেট করে, অ্যান্ড ওভারঅল নেট ক্যাশ ফ্লো, এই জিনিসগুলো আপাতত দেখাইছি। আর দেন হলো আরো কিছু জিনিস আছে, ফর এক্সাম্পল কোটেশন। ঠিক আছে, কোটেশন অর্থ কি আমি দেখাচ্ছি। এই যে আমি কি বললাম, তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে মানে তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে লাইবর রেট নিতে চাচ্ছ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে লাইবর রেট দিবে। এরকম হতে হইলে তোমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে 3% পেমেন্ট করতে হবে। এখন এই যে বললাম একটা ফিক্সড রেট, বা জিনিসটা তার উল্টা চিন্তা করো যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে ফিক্সড রেট দিবে, তুমি ফিক্সড রেট দিলে মানে তুমি লাইবর নিতে চাইলে এটার বিনিময়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে তোমার কত পার্সেন্ট ফিক্সড রেট দিতে হবে, অথবা তুমি লাইবর দিতে চাইলে বিনিময়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে কত পার্সেন্ট ফিক্সড রেট দিবে। ঠিক আছে, তো এই দুইটা যে বিষয়, এইটা হলো তোমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি করতেছে, তারা একটা কোটেশন রিলিজ করতেছে যে ওকে, তুমি যদি ওদের সাথে 2 বছরের সব কন্ট্রাক্টে যাও, যদি 3 বছরে যাও, যদি এত বছরে যাও, এরকম বিভিন্ন ম্যাচুরিটি দিল, ম্যাচুরিটির বিড প্রাইস দিল, অফার পার্সেন্টেজ দিল। ঠিক আছে, বিড অর্থ কি, বিড অর্থ হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা মানে কি, আমরা জানি বিড মানে পারচেস প্রাইস, তো বিড বলতে এখানে বোঝানো হচ্ছে
যে কোড করতেছে তার পার্সপেক্টিভ থেকে বিট, ঠিক আছে? তোমার জন্য জিনিসটা উল্টা। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে কাছ থেকে লাইবর কিনতে রাজি, 2 পয়েন্ট বিনিময়ে, মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমার কাছ থেকে লাইবর কিনবে, মানে একটা 2 বছরের সব কন্ট্রাক্টে যদি যাও তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে, তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমার কাছ থেকে লাইবর কিনবে, বিনিময়ে সে তোমাকে কত পার্সেন্ট ফিক্সড রেট দিবে? 2.55% ফিক্সড রেট দিবে। অফারের ক্ষেত্রে উল্টা, যে তুমি হয়তো লাইবরটা বিক্রি করতে চাচ্ছ, তো তুমি লাইবর দিবা, মানে সরি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কত দামে বিক্রি করতে রাজি, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমাকে লাইবর দিবে, বিনিময়ে তোমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কত দিতে হবে? 2.58% দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, জিনিসটা বিড অফার, ওটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পার্সপেক্টিভ থেকে তোমার চিন্তা করতে হবে। তোমার জন্য বিষয়টা উল্টা, বিড হলো তোমার জন্য কত দামে তুমি লাইবর সেল করতে পারতেছো, অফার হলো তুমি কত দামে লাইবর পারচেস করতে পারতেছো, মানে কোন ফিক্সড রেটের বিনিময়ে, ঠিক আছে? তো আর সোয়াপ রেট যেটা, এটা হলো এই দুটার অ্যাভারেজ, ঠিক আছে? এটা বিভিন্ন ম্যাচুরিটির জন্য তোমাকে এখানে কোড করে দিছে। তো এই জিনিসটা আই হোপ বুঝাইতে পারছি। এখন সবচেয়ে ডে কাউন্টের বিষয়টা আমি একটু বলি, এটা নিয়ে আমি ডিটেলস যাবো না, আমার নোট থেকে ডিটেল করে নিই। তো এইটার যে বিষয়টা, এটা হলো তোমার এইটাই হলো তোমার যে ডে কাউন্ট। যদি তোমার ইয়ে লাইবর যেটা হয়, ঠিক আছে, তুমি এখানে কি করতেছো, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে লাইবর নিচ্ছ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে তুমি 3% পেমেন্ট করতেছো, আগের এক্সাম্পল থেকে যেটা বললাম। কিন্তু লাইবর ইজ ভ্যালিড 6 মান্থের, ঠিক আছে? তো মানে লাইবরের যে রেটগুলো হয় 6 মান্থ বলতেছি আর কি, লাইবরের যে রেটটা, এটা ইউজুয়ালি হয় তোমার 360 ডেজের জন্য রেটগুলো দেওয়া থাকে, ঠিক আছে? আর ফিক্সড যে রেটটা, এটা ইউজুয়ালি তোমার 365 ডেজের জন্য দেওয়া থাকে, ঠিক আছে? তো তোমার যেটা করার লাগে, এই 365 ডেজের যে রেটগুলো আছে, এটাকে হয়তো 360 ডেজে কনভার্ট করে নেওয়া লাগবে। অর্থাৎ এই জিনিসটার ক্যালকুলেশন আমার নোটে আছে, ওখান থেকে দেখে নিও। আমি বেশি লম্বা আলোচনা করবো না, আমার একটু টাইম লিমিটেশন আছে, এর কারণে আমি ডিটেলসে যাচ্ছি না। আমার নোট থেকে দেখে নিই, ওখানে ক্যালকুলেশন সহ বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আমি আসতে চাচ্ছি যে মেইন আলোচনা এই চ্যাপ্টারে, সেটা হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট, ঠিক আছে? এখন দুটো কোম্পানি চিন্তা করো, ট্রিপল এ কর্পোরেশন, ট্রিপল বি কর্পোরেশন। বুঝার সুবিধার্থে কোম্পানির নামগুলো রেটিং অনুযায়ী রাখা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ দুটা কোম্পানি, একটা কোম্পানি গুড ক্রেডিট রেটিং কোম্পানি, একটা খারাপ ক্রেডিট রেটিং কোম্পানি। বুঝানোর সুবিধার্থে রাখা হয়েছে যে ভালো ক্রেডিট রেটিং ওয়ালা যে কোম্পানি, সেটার নাম রাখছে যে ট্রিপল এ কর্পোরেশন, আর যে কোম্পানি ক্রেডিট রেটিং একটু খারাপ, সেই কোম্পানির নাম রাখা হয়েছে ট্রিপল বি কর্পোরেশন। এখন চিন্তা করো, দেখো যে তারা, মানে উভয় কোম্পানি, যদি উভয় কোম্পানি মানে ট্রিপল এ কর্পোরেশন, সে যদি ফিক্স রেটে লোন নেয়, তাহলে সে 4% রেটে লোন নিতে পারবে। আর যদি সে ফ্লোটিং রেটে মার্কেট থেকে লোন নেয়, তাহলে সে লাইবর -1% রেটে লোন নিতে পারবে, ঠিক আছে? আবার ট্রিপল বি এর ক্ষেত্রে রেটগুলো হলো এটা। উভয় ক্ষেত্রে দেখো যে ট্রিপল বি এর কিন্তু বেশি রেটে লোন নেওয়া লাগতেছে, ঠিক আছে? ট্রিপল বি এর জন্য ফিক্সড এন্ড ফ্লোটিং মার্কেট উভয় ক্ষেত্রে লোনটা বেশি। এর কারণ কি? কারণ ওর ক্রেডিট রেটিং খারাপ, ট্রিপল এর রেটিং ভালো। তাহলে অ্যাবসলিউট অ্যাডভান্টেজের কথা চিন্তা করলে ট্রিপল এর উভয় ক্ষেত্রেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ট্রানজাকশনটা ডিপেন্ড হবে কম্পারেটিভ অ্যাডভান্টেজের উপর, ঠিক আছে? কম্পারেটিভ অ্যাডভান্টেজ হলো এই যে পার্থক্য, এটাকে আমরা স্প্রেড বলতেছি। ফিক্সড এন্ড মার্কেটে উভয় কোম্পানির যে পার্থক্য, ভালো ক্রেডিট রেটিং এর খারাপ ক্রেডিট রেটিং কোম্পানির রেট পার্থক্য কত? এটা 1.2%, আর এটা ডিফারেন্স হলো 0.7%। এই এটা আমরা স্প্রেড বলতেছি। এই দুইটা মার্কেটের যে ফিক্সড মার্কেট আর ফ্লোটিং মার্কেটের যে স্প্রেডটা, এই স্প্রেডের মধ্যে ডিফারেন্স কত? 0.5%। এই 0.5% যে গেইনটা, এখানেই হলো তোমার তিনটা পার্টির স্বার্থ নিহিত আছে, ঠিক আছে? এই 0.5% গেইন এর কিছু অংশ তোমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পাবে। ধরো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 0.1% করে গেইন নিয়ে গেল, ঠিক আছে? তাহলে আর বাকি কত থাকতেছে? 0.4% থাকতেছে। এই 0.4% গেইন এরা মিলে শেয়ার করবে, ঠিক আছে? এটা ইকুয়ালি, কিছু না বলা থাকলে ইকুয়ালি শেয়ার করবে ধরে নিবা, ঠিক আছে? তো এইটা হলো তোমার বিষয়টা, হলো যে এর কারণে আলটিমেটলি একটা, যদি জিজ্ঞাসা করে কেন ফ্লোটিং মানে সোয়াপ ট্রানজাকশনে যাচ্ছে, উত্তর হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজের কারণে। এটা দিয়ে এভাবে বুঝাইলে তখন বুঝাতে পারবে, ঠিক আছে? তো এখন কি বিষয়টা হয় কি, যে তোমার হয়তো এরকম টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে হয়তো তোমার এই গ্রাফটা ফেকে জিনিসটা করার লাগবে, ঠিক আছে? তো
ফর এক্সাম্পল আমি আমার নোটে একটা ম্যাথ দিছিলাম, ওই ম্যাথটাই যদি আসি, ডিস্টার্ব করতেছে না স্ক্রিন, বা এখানেও দেখতে পারবে এখান থেকে। এই যে এই ম্যাথটা, ধরো আমি এই ম্যাথটা করতে চাচ্ছি, ঠিক আছে। সেই ফর এক্সাম্পল আমি এখান থেকে আমি আমার সোয়াপ ট্রানজাকশন আঁকবো, আর কম্পারেটিভ অ্যাডভান্টেজের জন্য জিনিসগুলো কেমনে কি বের করে আমি একবারে দেখাই দিব, ঠিক আছে। আরো জুম করলাম, এখানে একটা হোয়াইট বোর্ডের মতো হয়ে গেল। আচ্ছা, এখন দেখো বিষয়টা কি হচ্ছে। কোম্পানি এ কোম্পানি বি, উভয় ক্ষেত্রে কোম্পানি বি এর জন্য রেটিং বেশি, ঠিক আছে। এখন আমরা যদি ডিফারেন্স গুলো বের করি, এখানে আসলে আমার কত স্প্রেড হলো, এখানে 1.4%, আর এখানে স্প্রেড দাঁড়াচ্ছে তোমার 0.5%, ঠিক আছে। দুটার মধ্যে পার্থক্য কত দাঁড়ায়? 0.9% দাঁড়ায়। এর মধ্যে তোমাকে দেখো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কত পার্সেন্ট গেইন নিয়ে যাবে বলছে, 0.1% গেইন নিয়ে যাবে বলছে। তাহলে এখান থেকে যদি 0.9 থেকে 0.1% বাদ দেই, 0.8% গেইন থাকবে তোমার কোম্পানি এন এবং বি এর জন্য। এবং কি বলছে, আমাকে এমন একটা ডিজাইন করতে বলছে সোয়াপ কন্ট্রাক্ট যেখানে এ এবং বি উভয়ের জন্য কন্ট্রাক্টটা ইকুয়ালি অ্যাট্রাকটিভ থাকবে। তাহলে কোম্পানি এর গেইনও হবে 0.4%, কোম্পানি এর গেইনও 0.4% হবে, ঠিক আছে। আবার বি এর যে গেইনটা সেটাও 0.4% হবে। এতটুকু পর্যন্ত তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে আমি সোয়াপ ট্রানজাকশনটা ডিজাইন কেমনে করব, অ্যাকচুয়ালি সোয়াপ ট্রানজাকশনটা দেখতে কিরকম হবে আমি কেমনে বুঝবো। তো সেটা যেটা করতে হবে, তুমি দেখো কোম্পানি এর কথা চিন্তা করো। কোম্পানি এর এখানেও কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, এখানেও কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, কিন্তু কোন মার্কেটে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি? ফিক্সড মার্কেটে। তাহলে সে ফিক্সড মার্কেট থেকে লোন নিবে। কোম্পানির জন্য ফিক্সড রেটের লোন কত? 5% রেট, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে এটা লোন, ঠিক আছে। তাহলে আমার চিত্রটা কেমন হচ্ছে, আমি এখানে দুই পাশে আগে আমি কিছু জিনিস এঁকে নিই। এখানে আমি কোম্পানি এ এঁকে নিলাম, এই পাশে কোম্পানি বি এঁকে নিলাম, ঠিক আছে। তো কোম্পানি এর জন্য এইটা হলো তোমার আউটফ্লো, যেহেতু সে লোন নিচ্ছে তাহলে লোনের ইন্টারেস্ট পেমেন্ট তার জন্য আউটফ্লো, বি এর জন্য আউটফ্লো। মাঝখানে থাকবে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে সে কিছু একটা দিবে, ও কিছু একটা বি কে পাস করে দিবে, বি কিছু একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দিবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিছু একটা একে দিবে। এখন এই জিনিসগুলো আমরা কেমনে বসাবো এই জিনিসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন এ কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেহেতু ফিক্সড রেটে, সে ফিক্সড রেট নেবে, তাহলে তার জন্য রেট হলো 5%, সে 5% রেটে নর্মালি লোন নিবে। এটা হলো সোয়াপ ছাড়াই সে এই রেটে লোন দিচ্ছে, দেন এটাকে সে সোয়াপে কেন যাচ্ছে সেটা তো বলতেছে, কারণ বলতেছে। আর একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ, আচ্ছা কোম্পানি বি এর ক্ষেত্রে এখানেও তার কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ, এখানেও তার কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ, বাট এখানে তার কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কম। তাহলে কোম্পানি বি ফ্লোটিং মার্কেট থেকে লোন নিবে, তাহলে এই রেটে লোন নিবে কোম্পানি বি, লাইবোর প্লাস 0.6%। তাহলে এখানে বসতেছে লাইবোর প্লাস 0.6%। এভাবে আমরা এতটুকু ফিল আপ করলাম। দেন আমাদের কাজটা হলো কি, তুমি দেখো এই পাশে লাইবর না, লাইবর কি এখানে না এই পাশে, এই সাইডে তো লাইবর নাই, এই সাইডে লাইবর। তাহলে এই যে অংশটুকু আমরা লাইবরটাকে, যেখানে লাইবরটা যাচ্ছে ওখানে আমরা পাস আউট করে দিব, এখানে লাইবর এখানেও লাইবর, এভাবে করে তুমি এই দুটো অংশ লাইবর দিয়ে বসাই দিবা, ঠিক আছে। এখানে এরকম হতে পারতো যেখানে তো লাইবর প্লাস 0.1% বা লাইবর প্লাস 0.2 এরকম কিছু হতে পারতো, বাট এই দুই পাশে ভ্যারিয়েবল রেটটাই বসবে তখন, ঠিক আছে। এখন এটা কিছু বলা না থাকলে জাস্ট লাইবর লিখে দিবা, ঠিক আছে। আর এখন এই দুইটা কত হবে, এই দুইটা না অ্যাকচুয়ালি বের করে নিতে হবে। তখন আমি এই দুটার নাম দিয়ে দিলাম কিছু একটা, ধরো এক্স এন্ড ওয়াই নাম দিলাম, ঠিক আছে। কেমনে বের করবে এক্স এন্ড ওয়াই, এর এর বিষয়টায় আসি, ঠিক আছে। এর হলো তোমার, এর যদি আমি নেট পেমেন্ট লিখতে চাই কেমন হবে এর নেট পেমেন্ট, এর নেট পেমেন্ট হবে মাইনাস, এটার জন্য তার জন্য পেমেন্ট আউটফ্লো না, -5%, এক্সটা তার জন্য ইনফ্লো, তাহলে প্লাস এক্স,
লাইবর যেটা সেটা কি তার জন্য আউটফ্লো, তাহলে মাইনাস এল। এখন এটা হলো এর নেট পেমেন্ট। এই নেট পেমেন্টটা অবশ্যই সমান হবে কিসের, ঠিক আছে, সমান হবে, আমি বলতেছি যে কিসের সমান হবে, তোমার এ যদি ফিক্স রেট, দেখো এ ফিক্স রেট থেকে লোন নিচ্ছে ঠিকই, কিন্তু এ চায় কি, এ চায় হলো ফ্লোটিং রেট লোন, ঠিক আছে। তো এ যদি ফ্লোটিং রেট লোনটা নিত তাহলে সে কত রেটে লোন নিতে পারতো, লাইবর প্লাস 0.1%। তো আমরা এখানে যে লিখবো, এখন আমরা কি এর জন্য লেখা, এর নেট পেমেন্টটা দেখাচ্ছি না, তাহলে এর নেট পেমেন্টটা এরকম হবে যে এ যে রেটে লোন নিতে, মানে এ যে মার্কেট থেকে লোন নিতে চাচ্ছিল বা এ যে রেটে লোন নিতে চাচ্ছিল, ঠিক আছে, ঠিক আছে, মানে যে মার্কেট থেকে লোনটা নিতে চাচ্ছিল, তো সেই মার্কেটের যে রেটটা তার জন্য অ্যাপ্লিকেবল, সেটা হলো মনে হয় কত ছিল, লাইবর প্লাস না, লাইবর প্লাস 0.1%, ঠিক আছে, তাহলে এল প্লাস 0.1%। এইটা থেকে বিয়োগ যাবে হলো আমার এর যে গেইনটা, এর গেইন আমি কত লিখছি, এর গেইন কত 0.4%, আর এখানেও এ লিখছি, ভুলে লিখে ফেলছি, এটা হলো বি। এর গেইন কত 0.4%, ঠিক আছে, কিন্তু শুধু 0.4 না, এটা 0.4%। আমি সময় বাঁচানোর জন্য অত কিছু লেখেনি আর কি। এখান থেকে এর গেইনটা বাদ যাবে 0.4%। তাহলে প্রসেসটা বুঝছো, রাইট হ্যান্ড সাইডের জিনিসটা কেমন বের করে, এই রাইট হ্যান্ড সাইডের যে জিনিসটা এটা ইকুয়াল হবে আমরা নর্মালি নেট পেমেন্ট যেভাবে বের করি সেখানে। আর আমরা নর্মালি যেখানে যেভাবে নেট পেমেন্ট বের করি ওখানে একটা ভ্যারিয়েবলের মান আমাদের মিসিং আছে, এক্স এর মান। এইটা দিয়ে এখন আমরা ইকুয়েশন সলভ করে এক্স এর মান বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে বি এর জন্য আমরা একইভাবে করতে পারবো। বি এর ইকুয়েশনটা আমি ফর্ম করে দিচ্ছি, ইকুয়েশন সলভ তোমরা নিজেরাই করতে পারবা। ইকুয়েশনটা বি এর, তাহলে তোমার কি হচ্ছে, বি এর পেমেন্ট কোনটা, এটা পেমেন্ট, এটা পেমেন্ট, আর এটা হলো ইনফ্লো আসতেছে, ঠিক আছে। তাহলে বি এর পেমেন্ট হচ্ছে তোমার মাইনাস এল মাইনাস 0.6%, প্লাস হচ্ছে তার জন্য ওয়াইও তার জন্য মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে তার জন্য এলটাই, এলটা তার ইনফ্লো হিসেবে আসতেছে, প্লাস এল ইকুয়াল টু কিসের সমান হবে, ইকুয়ালস টু সমান হবে, এখন আমি বি এর জন্য করতেছি না, তাহলে বি এর বি নিচে কোন ফ্লোটিং রেট থেকে লোন নিছে, বাট সে নিতে চাইছিল ফিক্স, সে ফিক্স, তো সে চাচ্ছে কি ফিক্স লোন চাচ্ছে, তো ফিক্স মার্কেট থেকে নিলে তার যে রেটে লোন নেওয়ার লাগতো সেখান থেকে সে যে অ্যাডভান্টেজটা পাচ্ছে ওটা, ওই অ্যাডভান্টেজের অ্যামাউন্টটা বাদ গেলেই তোমার নেট পেমেন্ট চলে আসবে। তাহলে এই 6.4% আর বসবে এখানে, ঠিক আছে, এখানে 6.4% বসবে, সেখান থেকে বাদ যাবে হলো তার অ্যাডভান্টেজ, ঠিক আছে, মানে যে গেইনটা সে পাবে যদি যদি সে সোয়াপ কন্ট্রাক্টে যায়। তো গেইনটা হলো আমি কই লিখছিলাম, এই যে 0. পাচ্ছে কত গেইন 0.4%, তাহলে এখানে আমার 0.4% এটা হলো পার্সেন্টেজ, তো এখান থেকে আমার 0.4% বাদ যাবে। তো এটা সলভ করলে আমার ওয়াই এর মান চলে আসবে, তো আমার এই দুটা রেট চলে আসবে, তখন আমার কিন্তু পুরো ট্রানজাকশনটা আমার মানে এগ্রিমেন্টটা পুরোটা আমি ঠিক মতো দেখাইতে পারতেছি, ঠিক আছে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্টের কিছু ক্রিটিসিজম আছে, আমি বলছি যে তোমার একটু সময় কম আছে, আমি বেশি ডিটেলে যাচ্ছি না, আমার নোটে ডিটেলে লেখা আছে, এটা পড়ে নিতে পারো। বাট শুধু শর্টে বলি, প্রথম কথা হলো এই যে লাভটা আমরা 0.5% গেইন শেয়ার করতেছে, এটা অ্যাকচুয়ালি আরবিট্রেজ মানে অ্যাকচুয়ালি সাস্টেইন করার কথা না, মানে আরবিট্রেজাররা এই সুযোগটা আগে দিয়ে নিয়ে ফেলার কথা, এর কারণে ওই স্কোপ নাই থাকার কথা, ঠিক আছে। আর আরো দুটা পয়েন্ট আছে, ওই দুটা পয়েন্ট হলো তোমার 3 নাম্বার পয়েন্টটা যদি বলি, এই যে তোমার এখানে যে ট্রানজাকশনটা হচ্ছে এখানে তুমি বোঝার চেষ্টা করো, যদি ট্রিপল বি ডিফল্ট করে তাহলে মানে এ, তুমি যদি চিন্তা করো এর টাকাটা কোথেকে আসতেছে, বি ফায়ার ইনস্টিটিউশনকে পে করতেছে, ফায়ার ইনস্টিটিউশন একে পে করতেছে, আর বি যদি ডিফল্ট করে তো ফায়ার ইনস্টিটিউশন যদি তাও ঠিক থাকে তাহলে ফায়ার ইনস্টিটিউশন একে পেমেন্ট করলো, কিন্তু বি এর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো বি এর মতো এরকম আরো অনেক, মানে তোমার এ এবং বি এর মধ্যে যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কন্ট্রাক্ট করা দিতেছে, একই রকম কন্ট্রাক্ট সে হয়তো সি এবং ডি, ই এবং ইএফ এর মধ্যেও করা দিতেছে। তো আলটিমেটলি কি হচ্ছে, এরকম যদি অনেকে ডিফল্ট করে তখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও ডিফল্ট করতে পারে, তখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিফল্ট করলে রিস্কটা কার উপর পড়ে যাচ্ছে, এর উপর পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা ওয়ান অফ দ্য ক্রিটিসিজম অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট। দেন আসতেছে আমাদের ইন্টারেস্ট সোয়াপ ভ্যালুয়েশন।
একটা থাকলে ওয়াকিটাকি মোটামুটি খরচ হবে ওয়াকিটাকি এখানে লাগানো থাকবে কথা বলে মধ্যে রাখবে এটা আমি